পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই, লন্ডনে প্রধান উপদেষ্টা। আজ নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। অবশেষে নড়ে চড়ে বসল যুক্তরাজ্য অপরাধ সংস্থা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ। কারারক্ষীরা জড়িয়ে পড়ছে অপরাধে, বন্দিরা পাচ্ছে মাদক, কথা বলছে মোবাইল ফোনে। ঈদ শেষে রাজধানীতে ফেরা মানুষের সংখ্যা বাড়ছে, নির্ঝঞ্ঝাট স্বস্তির যাত্রা। গাজায় একদিনে ঝরল শতাধিক ফিলিস্তিনির প্রাণ, ইসরায়েলি আগ্রাসনে নিহত ছাড়ালো ৫৫,০০০। দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আতিকুর রহমান। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 17 বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বাংলাদেশে। লন্ডনের চ্যাথাম হাউসের সংলাপে এই আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এপ্রিল ভোটের উপযুক্ত সময়। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তার নেই বলেও জানান ডক্টর ইউনূস। এদিন বেশ কিছু বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। আজ তাকে দেয়া হবে দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। লন্ডনের রাজনীতিক, কূটনীতিক সহ বিভিন্ন মহলের সাথে বৈঠকে ব্যস্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6টায় লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত রাজকীয় নৈশভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা। কিংস ফাউন্ডেশনের 35তম বার্ষিকী উপলক্ষে এ নৈশভোজের আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস। এর আগে ব্রিটিশ পার্লামেন্টে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী জোনাথন রেনল্ডসের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যাতে আলোচনা হয় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, টেকসই উন্নয়ন ও শিল্প খাতে অংশীদারিত্ব নিয়ে। জোনাথন রেনল্ডস হচ্ছে ইউকের স্টেট সেক্রেটারি অফ স্টেট। উনি ট্রেড এগুলো, ইনভেস্টমেন্ট এগুলো ইস্যু দেখেন। ওনার সাথে আলাপ হলো যে বাংলাদেশে কিভাবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টটা বাড়ানো যায়, ব্রিটিশ ইনভেস্টরদেরকে কিভাবে আরো উদ্বুদ্ধ করা যায়, তারপরে আমরা কিভাবে ডিজিটালাইজেশন কাজগুলো কিভাবে এগিয়ে নিতে পারি। সকালে লন্ডনের চ্যাথাম হাউসে এক নীতি সংলাপে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। উত্তর দেন বিভিন্ন প্রশ্নের। বলেন, 17 বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বাংলাদেশে। জনগণ ভোটের জন্য প্রস্তুত দাবি করে ঘোষিত সময়েই নির্বাচন হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Most beautiful election we ever had in our history, and the time is right. People are ready. When you have an election after many years, after 17 years, you are having first time a real election. Excitement in the country. তার বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগ প্রসঙ্গ। জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, দেশের নিরাপত্তার জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। কথা বলেন জুলাই সনদ নিয়েও। Safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. That's all. I'm promising you here, and I hope I can deliver you in July. July is next month. That charter will be announced in the presence of all parties. সফরের দ্বিতীয় দিন শুরুতেই বৈঠক করেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সাথে। আলোচনায় গুরুত্ব পায় পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, রোহিঙ্গা সংকট এবং সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি। আজ বিশ্ব শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতায় অবদানের স্বীকৃতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া হবে দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়া দিনভর বেশ কিছু বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। বুধবার আল জাজিরার তদন্তকারী ইউনিট এই তথ্য প্রকাশ করেছে।
বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার দেশটির সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদ জব্দের ব্যাপারে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ-কে অনুরোধ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে এনসিএ তার সম্পদ জব্দ করেছে। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে মন্ত্রী ছিলেন। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ কর্তৃপক্ষ তদন্ত করছে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কারা কর্তৃপক্ষের চোখ এড়িয়ে আবার কখনো যোগসাজশে কারাগারে মোবাইল ফোন ব্যবহার করেন বন্দীরা। এছাড়া দেদারসে চলে মাদক বেচাকেনা ও সেবনও। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহির হোসেন চ্যানেল 24-কে জানিয়েছেন, এখন পর্যন্ত 51 জনকে শাস্তি দেওয়া হয়েছে। আর কারাগারে ফোন ব্যবহার ঠেকাতে ব্যবহার করা হবে জ্যামার। হিরণ খানের রিপোর্টে বিস্তারিত। বিপুল সংখ্যক মোবাইল ফোন জব্দ করা হয়েছে এমন এক জায়গা থেকে যেখানে এসব ডিভাইস ব্যবহারই নিষিদ্ধ। দেশের কারাগারগুলোতে চলে এমন নানা অবৈধ কর্মকাণ্ড। 5 আগস্টের পর থেকে এসব অপতৎপরতা ঠেকাতে জোরদার করা হয়েছে কার্যক্রম। গত 9 মাসে শুধু ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 1000-এরও বেশি মোবাইল ফোন। তাদের সাপ্লাই রুটগুলো বন্ধ করার চেষ্টা করছি। একটা আমাদের মেবি অসাধু কিছু কর্মকর্তা কর্মচারী তাদের যোগসাজশ হয়, এইটাকে তখন এন্ট্রিটাকে বন্ধ করার জন্য আমরা কঠোর নজরদারি আনছি, যাতে এন্ট্রিতে প্রপার চেক হয়। ধরা পড়ছে কিন্তু এর পাশাপাশি আমরা আসলে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম যেটা আসলে কারাগার ভিতরে যাতে কোনোভাবেই মোবাইল থাকলেও যাতে কোনোভাবে কমিউনিকেট করতে না পারে, এই ব্যবস্থাটা ইনকর্পোরেট করার চেষ্টা করেছে। জেলখানায় মাদক বেচাকেনা আর সেবনও কম চলে না। এছাড়া মাদক প্রবেশের বড় রুটও চিহ্নিত হয়েছে। কিছু বন্দী আছেন, তারা যখন কোর্টে যান তখন ওখানে থেকে একটা এন্ট্রি হয়, যে কারণে আমরা আমাদের যে স্ক্যানার, বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার, এগুলোকে আমরা অ্যাক্টিভ করেছি, যাতে এগুলো দিয়ে আমরা কিন্তু আইডেন্টিফাই, পেটের মধ্যে থাকলেও কিন্তু ধরতে পারছি এবং বেশ কিছু ডিটেক্ট হয়েছে এর মধ্যে। মাদকসহ নানা অপরাধে কারা কর্মকর্তা কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছেন না মহাপরিদর্শক। যে আমাদের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি অথবা অস্বচ্ছতা অথবা অনিয়ম, হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা ছিল, আছে, বর্তমানেও আছে, এবং যে কারণে আমাকে কিন্তু ব্যাক পেতে হচ্ছে এটাকে স্ট্রিমলাইন করতে, যে আমাকে কঠোর হতে হচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স বলছি। সম্প্রতি 51 জনকে শাস্তির আওতায় এনেছে কর্তৃপক্ষ। মানে আমাদের অতীত কৃতকর্মের জন্য খুব খারাপ একটা নাজির সৃষ্টি করেছে, আমাদের সম্পর্কে কেউ ভালো বলে না। তো এটা আমার কাছে সবচেয়ে ভালো, মানে আমার কাছে মনে হচ্ছে খুব বড় চ্যালেঞ্জ এটাকে ঠিক করা। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। ঈদের সরকারের ছুটি এখনও শেষ হয়নি, কিন্তু নানা কাজে ছুটি শেষের আগেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। এ নিয়ে আরও খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হোসেন, এবং ভোলা লঞ্চ ঘাট থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী আদিল হোসেন তপু। আমরা শুরুতে কমলাপুর স্টেশনে চলে যেতে চাই। জানাবেন রমিজ, কি অবস্থা দেখছেন? ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন রেল স্টেশনে? আতিকে এখনো যেহেতু 2 দিন সরকারি ছুটি আছে, মানুষ কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে আস্তে ধীরেই রাজধানীতে ফেরা শুরু করেছে। সকাল থেকে যতগুলো ট্রেন এসেছে, প্রতিটা ট্রেনই কিন্তু যথেষ্ট যাত্রী ছিল, কিন্তু উপচে পড়া ভিড় যেটি আমরা আসলে দেখি একদম শেষ সময়ে, সেটি কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করিনি। যারা আসছেন আর কি রাজধানীতে, যারা ঢুকছেন, তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়েই ঢুকছেন। আরেকটি বিষয় আতিক, রাজধানীতে যে পরিমাণ মানুষ ঢুকছে, রাজধানী থেকে যে খুব কম সংখ্যক মানুষ বেরোচ্ছে তা নয়, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে কমলাপুর রেল স্টেশনের প্রবেশের যে মুখটি, এখানে কিছুক্ষণ আগে কিন্তু বেশ বড় একটি জটলা ছিল, এবং 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি ট্রেন, যেটি একতা এক্সপ্রেস, যেটি দিনাজপুর এবং পঞ্চগড় রুটে চলাচল করে, সেই ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে, এবং সব যাত্রী কিন্তু সেই ট্রেনটিতে উঠেছে। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা অনেকে বলছিলেন যে ঈদের সময়টিতে তাদের বেশিরভাগ যারা ব্যবসায়ী থাকে এবং যারা অনেকে গৃহকর্মী বা
যারা ঈদের ছুটি পায়নি বা এই গরমের কারণে যারা অনেকেই ঈদে ঢাকাতেই তারা কোরবানি সম্পন্ন করেছেন, তারা কিন্তু এই সময়টাতে আসলে শেষ সময়টাতে তারা বাড়িতে যাচ্ছেন, তাদের নিজ নিজ আপন যেখানে বাবা মা বা অন্যান্য যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা সেখানে যাচ্ছেন এবং কিছুটা সময় তাদের সাথে কাটিয়ে তারা আবার রাজধানীতে ফিরবে। এই যেই সংখ্যাটি এইটিও কিন্তু নেহাত কম না। আমি দেখছি বেশ বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখন পর্যন্ত রাজধানী ছাড়ছে। আর যারা ফিরছে তাদের সাথে বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু ঠিক সেই ধরনের অভিযোগ নেই, শুধুমাত্র এই যে গরমের কারণে কিছুটা অস্বস্তি আছে, এছাড়া ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় নেই, অনেকটা স্বস্তি নেই এবং বেশ সেই পরিমাণ ভিড় কিন্তু যে ট্রেনগুলো আসছে সেখানে কিন্তু নেই, অনেকটা স্বস্তি নেই রাজধানীতে কিন্তু ফিরতে শুরু করেছে। তবে করোনা মহামারী যেই প্রকোপ শুরু হয়েছে আমরা কিন্তু স্বাস্থ্যবিধি মানতে বেশ উদাসীন দেখছি এই সমস্ত যাত্রীদের। জি রমিজ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা একটু ভোলায় চলে যেতে চাই। তপু, আমরা দেখছিলাম যে রেলপথে অনেকটা স্বস্তির সাথেই যাত্রীরা ঢাকায় ফিরছেন। লঞ্চ ঘাটে কেমন দেখছেন যাত্রী চাপ? আতিক, পরিবার পরিজনের সাথে নারী টানে বাড়ি ফেরা যে মানুষগুলো স্বস্তি নিয়ে বাড়ি ফিরেছেন, তারা কিন্তু কিছুটা অস্বস্তি নিয়ে তাদের গন্তব্যস্থলে ফিরছেন। আমি সকালে ভোলা ইলিশা ঘাটে দেখলাম যে সকালে এই ঘাট থেকে ঢাকা এবং লক্ষ্মীপুরে প্রায় 9 থেকে 10টি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং সেই প্রতিটি লঞ্চে কিন্তু 2 থেকে 3 গুণ যাত্রী নিয়ে ফিরে গেছে। কারণ এই ঘাটে কিন্তু বিশেষ করে লক্ষ্মীপুর ঘাটে পর্যাপ্ত লঞ্চের সংকট রয়েছে। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনো লঞ্চের অপেক্ষায় আছে হাজারো যাত্রী এবং কিন্তু এইখানে লঞ্চ কিন্তু সংকট রয়েছে, ফলে যাত্রীরা এসে রোদ্রের মধ্যে কোনো যাত্রী ছাউনি নেই, অনেকটা কষ্টে এখানে বসে আছেন। তবে বিআইডব্লিউটি কিংবা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারটি কোনো তদারকি নেই বলে জানিয়েছেন। যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা ঢাকা কিংবা লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামের যারা আছেন, বিশেষ করে ভোলায় নির্বিঘ্নে তারা ঈদ করতে এসেছেন, কোনো ধরনের সমস্যা হয়নি। তবে যাওয়ার বেলা কিন্তু তাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে এবং এই সমস্যা নিরসনের কোনো এখন পর্যন্ত ব্যবস্থা না হয় যাত্রীরা কিন্তু অনেক দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং তারা বলছেন যে এই রুটে বিশেষ করে লক্ষ্মীপুর ভোলা রুটে কিন্তু ভাড়াও বেশি নেওয়া হচ্ছে। যেখানে বরিশাল থেকে ভোলা মাত্র 150 টাকা ভাড়া, সেখানে এই রুটের ভাড়া নেওয়া হচ্ছে 200 টাকা। এছাড়াও অনেকে ঝুঁকি নিয়ে বিশেষ করে স্পিড বোট কিংবা ট্রলারে করে এখন ঝুঁকি নিয়ে অনেকটা যাতায়াতের জন্য তৈরি হচ্ছেন, কেন এই রুটে লঞ্চ সংকটের কারণে। তবে এটি যদি সংকট নিরসন করা যায় হয়তো বা যাত্রীরা নির্বিঘ্নে এখান থেকে ফিরতে পারবেন। তো সব মিলিয়ে বলা যায় যে যেহেতু ঈদের ছুটি শেষ দিকে, তো সেই ক্ষেত্রে এটি ভিড় আরো কয়েকদিন পর আরো বাড়বে বলে জানিয়েছেন। তো এই ভিড় সামাল দেওয়ার জন্য ঘাটে আরো পর্যাপ্ত লঞ্চের দাবি জানিয়েছেন। তো আতিক, ভোলা ইলিশা লঞ্চ ঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, তো অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা, সেই খবরটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সকাল 10টার খবরের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। সকাল 10টার খবরে শুরু হলো 2026 ফুটবল বিশ্বকাপের 1 বছরের কাউন্টডাউন। এই উপলক্ষে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ছিল নানা আয়োজন। 3 দেশের 16 শহরের আইকনিক স্থানে বসানো হয়েছে ডিজিটাল ক্লক। ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে টুর্নামেন্টের আগমনী বার্তা। শিগগিরই বিশ্বকাপের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে ফিফা। তর সইছে না আর, শুরু হয়ে গেল 1 বছরের কাউন্টডাউন। আয়োজক আমেরিকা, কানাডা আর মেক্সিকোতে বিশ্বকাপ উত্তাপ। প্রথমবার 3 দেশে 48 দল লড়বে সোনালী ট্রফিটার জন্য। 16 আয়োজক শহরের আইকনিক স্থাপনায় বসানো হয়েছে ডিজিটাল ক্লক। বিশ্ব আসর শুরুর অপেক্ষা 364 দিনে নেমে আসাটা উদযাপন করা হয়েছে জমকালোভাবে। আগামী বছরের 11 জুন পর্যন্ত চলবে এই গণনা। সেদিন মেক্সিকো সিটিতে শুরু হবে আসর। বিভিন্ন অঙ্গনের তারকাদের উপস্থিতি ছিল কাউন্টডাউনে। সাধারণ মানুষও ছবি তুলেছেন ট্রফি হাতে। শুরু হয়ে গেছে তাদের কথার লড়াইও। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের মুরাল ও পোস্টারও দেখা গেছে। আয়োজক 16 শহর 10 সেকেন্ডের ভিডিওতে তুলে ধরেছে ম্যাচ ভেন্যু, ইতিহাস, ঐতিহ্য, আইকনিক স্থাপনা সহ নিজ নিজ শহরের বিশেষত্ব। উত্তর আমেরিকা আসর নিয়ে রোমাঞ্চিত ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। We are thrilled. The countdown is on and আমরা আনন্দিত। কাউন্টডাউন শুরু হলো। এখন থেকে প্রতিদিন বিশ্বকাপের উত্তেজনা বাড়বে। এটা হবে সবচেয়ে বড় আসর। 10টি শহরের আগে থেকেই বড় ইভেন্টের অভিজ্ঞতা আছে। ক্লাব বিশ্বকাপ দিয়ে যুক্তরাষ্ট্র ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। হোস্ট যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো সহ 13 দেশ নিশ্চিত।
এর মধ্যে আছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ব্রাজিল। প্রথমবার জায়গা করে নিয়েছে উজবেকিস্তান আর জর্ডান। বাকি ৩৫ দেশ আগামী বছরের মার্চের মধ্যে ঠিক হবে। ৬.৫ মিলিয়ন সমর্থককে স্বাগত জানাতে চায় ৩ দেশ। অনলাইনে দ্রুত শুরু হবে সাধারণ সমর্থকদের টিকিট বিক্রি। হসপিটালিটি প্যাকেজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। টুর্নামেন্টের মিলিয়ন সদস্যের স্বেচ্ছাসেবক দলে যুক্ত হতে পারবেন আগ্রহীরা। ইকরাম হোসাইন, চ্যানেল 24। সকাল 10টার খবর দেখছেন আপনারা। এই পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।